হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমাদের কমপ্লিশন ক্লাস হচ্ছে এই চ্যাপ্টারে যাদের কোনো ইস্যু আছে আমরা এই ইস্যুগুলো নিয়ে কথা বলবো। কোনো ছোট ছোট জায়গা যদি আমি কোনো কারণে ছেড়ে আসি, তোমাদের যদি পড়ার সময় এগুলোতে আটকে যেয়ে থাকো তাহলে সেগুলো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি এগুলোর উত্তর দিব। আমার সাথে আজকে আছে রাফি ভাই, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। নেক্সট কমপ্লিশন ক্লাসগুলা রাফি ভাই নেবে। সো আজকে ভাই আমার সাথে থাকবে। ভাই তোমাদের মতোই একজন দর্শক, স্ক্রিনে থাকবে। তো তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে থাকো কমেন্ট বক্সে দ্রুত। আমি এগুলো দেখি এবং এগুলো সলভ করা শুরু করি। বলো বলো তোমাদের প্রবলেমগুলো বলো। শুধুমাত্র প্রবলেম নিয়ে কথা হবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো। ওকে? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, বাট প্রশ্ন প্রশ্ন সবাই কমেন্ট বক্সে প্রশ্ন করো। প্রশ্ন আসার আগে ভাগেই আমি ছোট্ট একটা টপিকে একটু হাত দিই। আমি তোমাদের দেখাচ্ছি। একজন জিজ্ঞেস করছিল যে, যদিও এটার দরকার নাই তারপরেও জিজ্ঞেস করছিল, এই জন্য আমি বলতেছি, স্বল্পপত্র এবং পর্ণপত্র কি জিনিস? বুঝতে পারছো? এটার আমি উত্তর দিছিলাম। তো আশা করছি সেখানে তোমাদের বোঝার কথা। পর্ণপত্র হচ্ছে পাখির ডানার মতো পাতা। পাখির ডানার মতো। তোমরা নিশ্চয়ই টেরিসের ক্ষেত্রে দেখছো, টেরিসের ক্ষেত্রে দেখবা যে এই পাশে একটা পাতা, এই পাশে একটা। তো এগুলো কি পাখির ডানার মতো না? হ্যাঁ। তো পর্ণপত্র বলতে এই ধরনের পাতাগুলোকে বোঝানো হয়। আর শল্কপত্র কি? শল্কপত্র হচ্ছে, শল্ক শব্দতে স্কেল, স্কেল শব্দের অর্থ হচ্ছে লেয়ার, বুঝছো? পাতলা পাতলা লেয়ারের কথা বলে। ওকে? শল্কপত্র অ্যাকচুয়ালি পাতলা পাতলা পাতা। আরো সহজ করে বলি, তোমরা এই এর কথা ভাবো তো, তোমরা হচ্ছে একটা বাল্ব, বাল্ব মানে হচ্ছে পেঁয়াজের কথা ভাবো। পেঁয়াজের মনে হয় না যে একটা একটা করে আমরা পাতা খুলতেছি? হ্যাঁ, তো ওই ওই পেঁয়াজের লেয়ারগুলোকেই আমরা বলতে পারি যে শল্কপত্র, যদিও এটা ঠিক না, বোঝানোর জন্য। তোমরা বলো তো, এইগুলোর মধ্যে অনেক পানি জমা থাকে না? পানি জমা থাকে। তাহলে কোনো একটা উদ্ভিদের গোড়ার দিকে দেখবে এরকম অনেকগুলো পাতার মতো থাকে, অনেকগুলো পাতার মতো, একটার উপরে আরেকটা এরকম করে থেকে যায় পেঁয়াজের লেয়ারের মতো। ওরা কি করে? প্রথমত তো সেফটি দেয়, বাট এর থেকে বড় জরুরি জিনিস হলো এরা এখানে পানি জমা রাখে উদ্ভিদের জন্য, আপদকালীন পানি জমা রাখে। তো আশা করছি বুঝতে পেরেছো। পর্ণপত্র একটা শেপের কথা বলছে। তোমরা জানো যে নগ্নবীজী উদ্ভিদের পাতাগুলো এরকম, নগ্নবীজী উদ্ভিদের পাতাগুলো পর্ণপত্র, এবং শল্কপত্র হচ্ছে এইটা আর কি। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি একটু দেখি কমেন্ট বক্সের মধ্যে। জাইগোস্পোর, পুষ্প প্রতীক একটু বোঝান। পুষ্প প্রতীকটা কি বোঝানোর দরকার আছে? না, মেডিকেলে পুষ্প প্রতীকের কোনো কাজ নাই। সো কাজ নাই। এখন বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে। আমরা কথা বলতেই পারি ওগুলো হ্যাঁ, নিয়ে। আচ্ছা, আমরা পুষ্প প্রতীকটা নিয়ে আসি, পুষ্প প্রতীক নিয়ে দুই চারটা কথা বলি। উপসর্গ। ও আচ্ছা, না এইটা নাই, বাট পার্টসগুলোর কথা আমাদের জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, পুষ্প সংকেতটা জানা বরং জরুরি। সংকেতের মধ্যে কি কি সংকেত। কথা বলা আছে এটা জানা আমাদের জরুরি, তাই না? জি ভাই। যেমন জবা, জবা থেকে আসতে পারে, কোনটি জবার বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, বলতেই পারে এটা বহু প্রতিসম নাকি এক প্রতিসম। এই যে ছবিটা দেখো, এক দুই, চার টুকরা হয়ে গেল না?
সো জবা একটা বহু প্রতিসম। তারপর আসতে পারে যে উভলিঙ্গিক ফুল কোনগুলা? জবার ফুলে তো তোমরা জানো গর্ভাশয় থাকে, পরাগ দণ্ডও থাকে, পরাগধানী থাকে, রাইট? সো এটা জানতে হবে। এরপরে যে জিনিসটা জানতে হবে যে এটার উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, দল 5টা। দ্যাট মিনস এটা পেন্টামেরাস, ঠিক না? অবশ্যই। পেন্টামেরাস মানে কি? মালভেসিক উত্তরের যেগুলা ফুল, প্রত্যেকটা খণ্ড 5টা কিংবা 5-এর গুণিতক আকারে থাকে, 5টা, 10টা, 15টা এইভাবে থাকতে পারে। আর হচ্ছে পুং স্তবক গুলা হচ্ছে ইনফিনিট। ইয়েস, অনেকগুলা থাকে, মানে কাউন্টেবল না আর কি। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ, রাইট? জি ভাই। 5 প্রকোষ্ঠ। সো এই হলো বিষয়। তো এখান থেকে তুমি জাস্ট এই যে এগুলো বুঝে বুঝে পড়বা, পড়ার পর মিলালেই তুমি উত্তর পেয়ে যাবে। আজকে আমি যেগুলো বলছি এই জায়গা থেকে কিন্তু আজকে তোমাদের কিছুক্ষণ আগে একটা পড়াইছি যে উপবৃত্তি বলো, বৃত্তি বলো, দল বলো, সবগুলো কিন্তু পাতলা পাতলা, তাই না? হ্যাঁ। এগুলোকে আমরা কি বলি? পুষ্পপত্র বলি না? পুষ্পপত্র। তাহলে এগুলোর বিন্যাস জানতে হবে, পুষ্পপত্র বিন্যাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওপেন বা উন্মুক্ত পুষ্পপত্র বিন্যাস, তারপর হচ্ছে ভালভেট প্রান্তস্পর্শী, যেটা আরেকটা পুষ্পপত্র বিন্যাস আছে টুইস্টেড। তো তোমাদের মনে আছে না 2 নম্বর দল পাঠাইছি আমরা খেলার জন্য, দ্যাট মিনস দলগুলো হচ্ছে 2 বা টুইস্টেড, তাই না? আর উপবৃত্তির পুষ্পপত্র বিন্যাস কেমন ছিল? উপেন। উপবৃত্তিগুলো ওপেন, আর তাহলে বৃত্তিগুলো আর পুষ্পপত্র বিন্যাস কি? ভালভেট প্রান্তস্পর্শী। মনে আছে তো নাকি? সো আমরা কমপ্লিশন ক্লাসে এই সব নিয়ে কথা বলবো। সবার এই ক্লাসটার দরকার নাই, তোমাদের যাদের ইচ্ছা তোমরা লিভ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই জায়গা থেকে যদি কোশ্চেন কঠিন করে তাহলে কোশ্চেন করে দিতে পারে একটু এরকম। সামনে আসো না। আচ্ছা। না, এই জায়গা থেকে যদি কোশ্চেন কঠিন করে তাহলে কোশ্চেন এরকম আসতে পারে যে একটা পুষ্প সংকেত তৈরি করে দিবে ওনারা, নট নেসেসারি যে বই থেকেই এইভাবে তুলে দিবে হুবহু। একটা পুষ্প সংকেত তৈরি করে দিয়ে বলতে পারে এটা কি একবীজপত্রীর পুষ্প সংকেত নাকি দ্বিবীজপত্রীর পুষ্প সংকেত, বা কোন ফুলের পুষ্প সংকেত হইতে পারে, এরকমও করে দিতে পারে। তাহলে আমরা ক্লু কোনটা ব্যবহার করতে পারি, যেটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? এইখানে হচ্ছে নাম্বার বললে, হ্যাঁ, এই যে 5-5-5, আচ্ছা এটা দ্বিবীজপত্রী। হ্যাঁ, 3-3-3 থাকলে একবীজপত্রী। একবীজপত্রী, বা 3+3 থাকলেও একবীজপত্রী, রাইট? জি। ওকে, ভালো জিনিস বলছো। পসিবিলিটিজ আছে এবার মেডিকেল এডমিশন পরীক্ষায়, কিন্তু এবার কিন্তু দারুণ দারুণ প্রশ্ন আসতে পারে। ঠেকা সারা প্রশ্ন গত 2-3 বছর যা হয়েছে এগুলো কিন্তু এবার নাও আসতে পারে, তাই না? জি ভাই। আচ্ছা, আচ্ছা একবীজপত্রী এটা আমি তখন ক্লাসের মধ্যে পড়াই নাই, একটু বলে দিই। ধান গাছের কথাই ভাবো। ধান গাছ হচ্ছে বীজপত্র থাকে একটা, মানে বীজ থাকে একটা আর কি, শেষ। যে কোনো উদ্ভিদের এই মূলটাকে বলে প্রধান মূল। আমি কিন্তু আজকে তোমাদের পড়াইছি ভ্রূণ দশায় বীজে যে মূলটা তৈরি হচ্ছিল সেইটাই কিন্তু এটা। এইটা বাদে অন্য যে কোনো স্থান থেকে যদি এরকম নামে, যেখান থেকে কাণ্ড থেকেও নামুক, সবগুলো অস্থানিক মূল। তাহলে বলো তো ধান গাছের মূলটা এরকম না? তাহলে ধান গাছের মূলটা কি মূল? অস্থানিক মূল। অনেকগুলো থাকে, দ্যাট মিনস গুচ্ছ মূল। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে, গুচ্ছ মূল কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? হ্যাঁ। তাহলে একবীজপত্রীর উদ্ভিদগুলোর নাম বলতে হবে। একবীজপত্রী মানে আমরা ধান, গম এগুলোর কথাই বলবো, রাইট? জি ভাই। আচ্ছা, পাতার শিরা বিন্যাস তোমাদের তো আমি আজকে দেখাইছি যে ধান গাছের পাতা অনেক লম্বা, শিরাগুলা জালের মতো থাকার থেকে লম্বা লম্বা ভাবে সমান্তরালে যদি থাকে তাহলে বেটার ট্রান্সফিউশন করতে পারে, রাইট? জি ভাই। সো এইটা। আর এই যে কিছুক্ষণ আগে ভাইয়া বললো তোমাদের যে একটা পুষ্প সংকেত বানাই দিতে পারে। এই যে দেখো 3-3-এর গুণিতক, কথা হলেই কয় বীজপত্রী? একবীজপত্রী। কিংবা এরকম দিয়ে বললো ধান নাকি আম জাম, হ্যাঁ, তাহলে একবীজপত্রী হচ্ছে ধান। ধান। তবে যেমনি প্রশ্ন করুক, প্রশ্নের জন্য আমরা উত্তর দিতে পারি, রাইট? জি ভাই। ওকে, গৌণবৃদ্ধি ঘটে না। গৌণবৃদ্ধি মানে হচ্ছে মোটা হওয়া আর কি, এই দিকে বৃদ্ধি, মোটা হওয়া। ধান গাছের যদি গৌণবৃদ্ধি হইতো, ধান গাছ বাঁশের মতো মোটা হইতো, ঠিক না? জি, বাঁশও একবীজপত্রী উদ্ভিদ যেহেতু। ও আচ্ছা, বাঁশও একবীজপত্রী উদ্ভিদ। কেন একবীজপত্রী একটু বলে রাখি। ধান গাছ এবং বাঁশ গাছ একটাই আর একটা জাস্ট বড় রূপ আর কি, দুইটারই কাণ্ড ফাঁপা। কাণ্ড ফাঁপা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের একটা বড় উদাহরণ। ওকে, আর কি, আর কিছু নাই এখানে। এইগুলো কিন্তু এই চিত্রগুলো পড়তে হয় একাডেমিকে। ওদের তো এইচএসসি পরীক্ষা মনে হয় দেয় নাই বায়োলজি, দিলে বুঝতো, এটা পড়ে যাইতে হইতো। হ্যাঁ, এইচএসসি পরীক্ষার যে কত ভ্যালু এটা কি বুঝতে পারছো? এগুলো সব রিভিশন হয়ে যাইতো।
রিভিশন দিয়ে এডমিশনে আসতো তাই না? জি ভাই। ফ্রেশ ফ্রেশ পড়া। সবার জন্য এই ক্লাস না, আমি আবার বলতেছি। হাইপোজিনিয়াস, পেরিজিনিয়াস, এপিজিনিয়াসটাকে রিক্যাপ করেন। হ্যাঁ, আমি তখন তোমাদের বলছিলাম যে তোমরা যেন এগুলা পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের একটু গর্ভাশয়ের অবস্থান দেখাই। হাইপোজিনিয়াস না রে, হাইপোগাইনাস। পেরিজিনিয়াস না, পেরিগাইনাস। এই যে পড়াবা কিনা, তুমি পড়াবা কিনা? না, আপনি ভাই শেষ করেন। আচ্ছা, এই টার্মটা আর এই টার্মটা যদি দেখো তুমি কিন্তু একটু এখানে ভুল বুঝে ফেলতে পারো। এই জন্য আমি বলি, এইটা যদি এ হয়, এটা কমপ্লিটলি কিন্তু ভিন্ন, এ ড্যাশ, বুঝছো? মিনিং কিন্তু আলটিমেটলি একই বোঝায়। তাহলে গর্ভকটি পুষ্প আর পেরিগাইনাস পুষ্প সেম, এইটা একটা মিনিং বোঝায়, এটা আর একটা মিনিং বোঝায়, কিন্তু আলটিমেটলি সেম জিনিস বোঝায়। সেম ভাবে এইটাও কিন্তু, কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি দেখো। এখানে ওরা টার্গেট করছে যে গর্ভাশয়টা কোথায় আছে, একটা ফুলের গর্ভাশয়টা কোন জায়গায় আছে। ধরা যাক এটা একটা ফুল, এটা গর্ভাশয়, গর্ভাশয় না, এটা গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। যদি এমন হয় ফুলের সবকিছু এখান থেকে, দল টল যা কিছু এদিক থেকে আসতেছে, তাহলে তোমরা আমাকে শুধু বলো তো, গর্ভাশয়টা কি সবার উপরে না? মূল জিনিসটা কোথায়? গর্ভাশয়ের নিচে থাকে। তাহলে এই ধরনের গর্ভাশয়কে আমরা কি বলতে পারি? এই যে এখানে বলা আছে দেখো, অধিক। কোনটা এখানে? এই জায়গায়, এই জায়গায় ই করা আছে। গর্ভাশয়ের ধরন বলতেছিলেন না? হ্যাঁ, আমি বলি এটা আচ্ছা, কোনটা। গর্ভপাদ পুষ্প এই জায়গায় হচ্ছে অধিক হ্যাঁ। গর্ভাশয়। এই দেখো, এটার বাংলা হচ্ছে অধি গর্ভ, মানে এখানে গর্ভাশয়টা উপরে থাকে। অধি মানে অধিকতর, অধি মানে উপরে। ঠিক আছে, আবার দেখো এখানে বলছে গর্ভপাদ পুষ্প, মানে ওখানে একটা টার্ম আমরা দেখলাম, মিনিং বুঝছি, গর্ভপাদ পুষ্প। এখানে দেখো পুষ্পগুলো, পাদ মানে নিচে, পায়ের দিকে, গর্ভের নিচের দিকে পুষ্পটা থাকে। তাহলে এটা গর্ভ, এই পুষ্পগুলা তার পায়ের দিকে বা নিচের দিকে আছে, তাহলে গর্ভাশয়টা উপরে। ঠিক আছে, এবার এই টার্মটা দেখো, হাইপো গাইনাস শব্দের অর্থ কি জানো? গাইনো শব্দের অর্থ হচ্ছে ফিমেল বোঝায়, গাইনো মানে গর্ভ বোঝায়। তাহলে গর্ভের নিচে পুষ্প থাকলে হাইপোগাইনাস বলে। সো গর্ভটা এখানে, পুষ্প এখানে। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা ছবি দেখলাম, ছবি দেখে আমরা সব বুঝছি। আচ্ছা তোমরা বলো তো, তাহলে এইটা দেখে কি বোঝায়? এইটাতে কি বোঝায়? এখানে দেখো তো, গর্ভাশয়টা নিচে না, এই যেটা গর্ভাশয়, ফুলের সব পার্ট কিন্তু দেখো উপরে, ফুলের সব পার্ট উপরে। তাহলে এইটাকে বলা হচ্ছে ইপিগাইনাস বা গর্ভশীর্ষ। গর্ভশীর্ষ মানে গর্ভটার নিচে, বাকি সবকিছু শীর্ষে। ঠিক আছে, ইপিগাইনাস শব্দের অর্থ হলো, এপি মানে কি, নিচে না উপরে? এপি মানে উপরে। এপি মানে উপরে, গাইনা মানে হচ্ছে গর্ভাশয়। তাহলে গর্ভাশয়ের উপরে সবকিছু, ফুলের সব পার্ট উপরে। আর এইটাতে দেখো, এইটাতে গর্ভাশয় যেখানে, পাশ থেকে কিন্তু এগুলো তৈরি হয়। তাহলে গর্ভাশয়ের কোল থেকে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় গর্ভকটি পুষ্প। কোটি মানে কোল, কোল, কোমর। শেষ। পেরিগাইনাস শব্দের অর্থ হলো, গাইনো মানে গর্ভাশয়, এই গর্ভাশয়ের চারপাশ থেকে, পেরি মানে অ্যারাউন্ড, চারপাশ থেকে সবগুলো পার্ট উঠছে। সো আশা করছি তোমাদের এই প্রবলেমটা হওয়ার কথা না। তবে এখানে একটা জিনিস দেখো, এই যে জবা আছে, জবা কোন ধরনের? গর্ভপাদ পুষ্প, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলোকে রিপ্রেজেন্ট করে কিভাবে? গর্ভপাদ পুষ্পের ক্ষেত্রে জি এর নিচে দাগ থাকবে না উপরে থাকবে? নিচে থাকবে। হ্যাঁ, নিচে থাকবে। গর্ভাশয় উপরে, বাকি সবকিছু নিচে, এরকম দাগ থাকবে। ঠিক আছে, তাহলে ওইটার ক্ষেত্রে কি হবে বলো তো? গর্ভশীর্ষের ক্ষেত্রে জিটা এরকম থাকবে সংকেতে, বাকি সবকিছু উপরে, এইটা দ্বারা বোঝায়। গর্ভ নিচে, বাকি সবকিছু উপরে। শেষ। সো এখানে জবা যেহেতু আছে, তাহলে জানা খুব দরকার যে মালভেসি গোত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আর একবীজপত্রীর ক্ষেত্রে তো সেম। আচ্ছা, জবার ক্ষেত্রে এই ধরনের দেখা যায় গর্ভপাদ পুষ্প, ফুলটা এরকম। ভাই আপনাদের গ্রুপে প্লাস মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করার ট্রাই করেছি একটা বিষয় নিয়ে, বাট কোনো সলিউশন পাই নাই। তোমার এই কমেন্টটা দিয়ে ডিসকাশন গ্রুপের মধ্যে পোস্ট করবা। কমিউনিকেট করতে পারতেছো না, এটা কোন ধরনের কথা? আর আজকের ক্লাসটাতে শুধুমাত্র ক্লাস রিলেটেড কথাবার্তা হবে। অলরেডি বিশাল 2টা কমেন্ট করে ফেলছো, বাকি কোনো কমেন্ট দেখা যাইতেছে না।
কঠিন কঠিন প্রশ্ন করছে, আমি কি এমন কোনো প্রশ্ন ছেড়ে যাব কিনা যে এটার দরকার নেই? বলে দেওয়া উচিত যে দরকার নাই, তাইলে ওরা মানে এটা নিয়ে একটু সতর্ক হতে পারবে। মেডিকেল অ্যাডমিশনে আসলে এই বিষয়টা বলা উচিত মেবি আমার। আচ্ছা, একটা প্রশ্ন করছে, ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু তৈরি হয়। ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু, তাহলে ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু বলতে ডিম্বাণুটার কথা বলতেছে, তাই না? হ্যাঁ, সিম্পল। ফুলের ক্ষেত্রে দেখো, এটা গর্ভাশয়। যে প্রশ্নটা করছে হচ্ছে পানি, ওর নাম হচ্ছে পানি। এটা কি গর্ভাশয়? হ্যাঁ। ও মানে বাকি মনে সবকিছু বুঝছে, এই জন্য কঠিন এক লাইনে গিয়ে আটকে গেছে। গর্ভাশয়, এর ভেতরে দেখো এই যে এখান থেকে প্লাসেন্টা তৈরি হয়, অমরা তৈরি হয়ে ধীরে ধীরে এরকম হয়ে একটা ডিম্বক তৈরি হয়। এটা কিছু না, এটা থলি, বুঝছো? এটা আর একটা থলি তৈরি হয়েছে। সো দিস ইজ ডিম্বক। আজকে বোঝাইছি ওদের। রেণু, ডিম্বকের ভেতরে এই যে এখানে একটা থলি থাকে, এই যে দেখো এখানে একটা ডিম্বাণু, এই যে গোলটা, দিস ইজ কল্ড ডিম্বাণু। ডিম্বাণু। ডিম্বাণু মানে ফিমেল, ফিমেল মানে হচ্ছে স্ত্রী, ছোট জিনিস তো এই জন্য রেণু। রেণু। তাহলে বলো তো, গর্ভাশয়ের ভেতরে ডিম্বক, ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু। আচ্ছা, একটা প্রশ্ন করছে, একবীজপত্রী উদ্ভিদ ধান থেকে আর কি, যে লেমা, পেলিয়া, শীত, এগুলা কি জিনিস? এগুলো লাগবে না, লাগবে না। আর যদি লাগে পার পেয়ে যাবে। সবগুলোই ধান গাছের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখবা। তারপরে সময় পেলে আমরা এগুলো দুই একটা কথা বলবো, লিগিউল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি একটু বলি, প্রশ্ন করছে উত্তর না পাইলে পরে বল রাজীব ভাই জানে না, এটা তো খুব খারাপ জিনিস। নিচে আস। এই যে আসছে। তোমরা কি সাবলিঙ্গুয়াল গ্রন্থির নাম শুনছো কখনো? লিঙ্গুয়াল শব্দের অর্থ সামনে আসো না, তোমার দিকে তাকালে ওদের পড়া হয়ে যায়, বুঝছো? ইটস এ ইন্সপিরেশন, ইটস অ্যান ইন্সপিরেশন। এই দেখো সবাই, আমরা যখন পরিপাক চ্যাপ্টারে গিয়ে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থির কথা বলবো। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে ভাষা বা জিহ্বা। হ্যাঁ, জিহ্বা। ওকে, জিহ্বা। তো এই যে ওরা লিগিউল কথা জিজ্ঞেস করছে, লিগিউল মানেও কিন্তু জিহ্বা, সেম জিনিস। তো ধান গাছের কাণ্ডটা যদি এটা হয়, হয় কি, যে জায়গায় পাতা বের হয় ওখানে এই যে দেখছো একটা এরকম জিহ্বার মতো এরকম ধরে থাকে, হ্যাঁ। সো এই জিহ্বাটার নামই হচ্ছে লিগিউল। তো তোমার কি এটা জানার দরকার আছে? হ্যাঁ, তুমি যদি একাডেমিক এগুলো পড়ে আসো তাহলেই তোমার জানার দরকার আছে, জানলে ভালো যদি আসে পরীক্ষায়, বাট পসিবিলিটিস কম। ওকে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আরো অনেক কথা বলছে, এই যে গ্লুম কথাগুলো শুনতেছো না, গ্লুম, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, কিংবা এটা একটা পেলিয়া। তো এই জিনিসগুলো কি জানো, এগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে। ধানের উপরে একটা লেয়ার, এই পাশে একটা লেয়ার। সো একটার নাম পেলিয়া, আর একটার নাম হচ্ছে, মানে এগুলোর নামই হচ্ছে পেলিয়া, এগুলোর নামই হচ্ছে গ্লুম, মানে কাভার আর কি। তো এই যে গ্লুম বা পেলিয়া, এগুলোর কিন্তু একটা কমন মিনিং আছে। এগুলো কমন মিনিং হচ্ছে, আচ্ছা, ধান গুঁড়া করলে ধানের যে চিটা, খোসাগুলোর নাম কি? চিটা। খোসাগুলোর নাম হলো চিটা না, আর একটা নাম আছে, গরুকে দেয় আর কি, চালগুলো বের করার পর যে গুঁড়াগুলো থাকে। আচ্ছা, আপনি খুদ, এই তোমাদের ভাই খুদ আলাদা জিনিস, বলো এগুলোর নাম কি? তোমরা কি জানো? মানে আমি আরো সহজ কথায় বলি, একটা চালের উপরে যত কাভার থাকে, একটা দুইটা আমরা ইউজুয়ালি দেখতে পাই, দুইটা সরাইলে চাল পাই, ওই চালের মধ্যে এই যে এটা একটা কাভার, এই যে এটা, বুঝছো? এইটা একটা ঢাকনি, এই যে এটা আর একটা ঢাকনি, তাহলে ভেতরে চাল হয়। তো এগুলোর নামই পেলিয়া, এগুলোর নামই গ্লুম। তো এটা যখন আরো ছোট থাকে তখন আরো দুইটা ঢাকনি থাকে তাদের উপরে, ওগুলো ধীরে ধীরে বাইর হয়ে যায়। সো ওই জিনিসগুলোকে এগুলো বোঝায়। শূন্য গ্লুম শব্দের অর্থ হলো এর উপরে অ্যাকচুয়ালি কিছু থাকে না, শূন্য। এটাও একটা শূন্য গ্লুম, এর উপরে কিছু থাকে না। এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে পুষ্প গ্লুম। পুষ্প মানে পুষ্পটা এটার উপরে আছে, দেখছো? দিস ইজ পুষ্প গ্লুম। আর হচ্ছে উপমঞ্জুরি পত্র, এই যে পেলিয়া, যেটা তোমরা তো জানো যে এটার নাম মঞ্জুরি, এই যে এটার নাম। আর এগুলোর নাম অ্যাকচুয়ালি পত্র আর কি, পাতার মতো এগুলা। তো আমার মনে হয় না যে এদের আর এখান থেকে পড়ানো উচিত, কারণ হুট করে ক্লাসের মধ্যে কেউ ঢুকে যদি দেখে রাজীব ভাই এগুলো পড়াইতেছে, ভয়ে আর মেডিকেলের প্রিপারেশন নেবে না।
আচ্ছা, অ্যান্ড্রোসিয়াম গাইনেসিয়াম একটু শর্টে বুঝিয়ে দিবেন ভাইয়া। অ্যান্ড্রোসিয়াম কি? অ্যান্ড্রো মানে পুরুষ, আমরা তো বুঝি। অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে পুংস্তবক। পুংস্তবক কি? একটা গর্ভ দণ্ড, দিস ইজ পরাগদণ্ড, পরাগদণ্ড আর পরাগরেণু। পরাগধানী, পরাগধানী। অ্যান্ড দিস ইজ পরাগরেণু। সো 1 পরাগধানী, 2 পরাগরেণু, 3, এই 3টা মিলে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রো মানে পুরুষ, অ্যান্ড্রোসিয়াম। আর বাংলায় আমরা কি বলি? পুংস্তবক। ওই অ্যান্ড্রোসিয়াম সংক্ষেপে শর্টে বুঝিয়ে দিবেন ভাইয়া বলছে। আরে সাহস নিয়ে বলবা, ভয় পাইতেছো কেন? ফ্লাজেলা সম্পর্কে বলেন ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্লাজেলা সম্পর্কে বলেন ভাইয়া। আচ্ছা, ভেরি গুড, সারা জীবন মনে রাখবা ফ্লাজেলা জিনিসটা কি। ফ্লাজেলা হয় সরু লম্বা একটা সুতার মতো, লম্বা চুলের মতো, ঠিক আছে? ধরা যাক এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, ওকে? ভালো করে খেয়াল করো, এটা একটা শুক্রাণু। আমি কিন্তু আজকে বলছিলাম যে নগ্নবীজ উদ্ভিদের ফুল হয় না, তো এই শুক্রাণুটা বাতাসের উপর নির্ভর করে। সো হেয়ার ইজ ডিম্বাণু বা ডিম্বক, এটা ডিম্বক, ডিম্বাণুটা এই যে ভেতরে আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, বাতাসের কারণে সে হয়তো বা এই জায়গা পর্যন্ত আসতে পারছে, এখান থেকে এই জায়গায় যাইতে হবে না? যাওয়ার জন্য এর কিন্তু এরকম ফ্লাজেলা আছে, বহু ফ্লাজেলা আছে। তাহলে এগুলো দ্বারা কি করে? এই চুলের মতো সরু লম্বাগুলো দ্বারা চলাচলে সাহায্য করে। যদি এদের ফুল হইতো না নগ্নবীজিতে, তাহলে পতঙ্গ নিজে এখান থেকে নিয়ে ওখানে ফেলে দিত। হ্যাঁ, নাই বলে ফুল যায় না, কাউরে কোনো স্বার্থও নাই, কেউ কোনো হেল্পও করে না। দেখছো কি পরিমাণ খারাপ? মানে উদ্ভিদ কুলেও সেম জিনিস, যে প্রাণীরা উদ্ভিদ কুলেও স্বার্থ ছাড়া যায় না। তো এখান থেকে যদি এই জায়গায় আসে, এখান থেকে এই জায়গায় যাইতে গেলে তাদের ফ্লাজেলা লাগবে, তাহলে শুক্রাণুতে ফ্লাজেলা লাগে তাদের। বাট মনে রাখবা, আবৃতবীজী উদ্ভিদে ফুল আছে, ফুল মানে মধু আছে, মধু মানে পতঙ্গ এই কাজটা করে, ওদের আর ফ্লাজেলা লাগে না। আর কোনো কোশ্চেন আছে? লোড হচ্ছে না, ওখানে লোড হয় না, একটু প্রবলেম। ভাইয়া, রেটিকুলেট অমরা বিন্যাস এর প্রকার। রেটিকুলেট অমরা বিন্যাসের প্রকার চাইছো নাকি রেটিকুলেট যে বলছে এটা কি জিনিস? রেটিকুলেট অমরা বিন্যাসের কথা ছিল না ভাই, এটা হচ্ছে রেটিকুলেট ভিনেশন, ভিনেশন হওয়ার পত্র বিন্যাস। পত্রবিন্যাস, অমরবিন্যাস তো হয় না রেটিকুলেট। থাকতেও পারে, অন্য বই থেকে মনে পাইছে। এটা জালিকাকারের কথা বলছে। কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা তো চেনো নাকি? So, এই শিরা উপশিরাগুলো এরকম জালের মতো থাকে। কাঁঠাল পাতা শুকাইলে এটা কিন্তু দেখা যায়, পাতা ভাঙলে এই জালিকাগুলো দেখা যায়। সো রেটি মানে হচ্ছে জাল, রেটিকুলেট মানে হচ্ছে জাল, তাহলে জালিকাকার শিরা বিন্যাস। ওই যে ওরা বলছে কুড়া ভুসি, হ্যাঁ ওই কুড়া ভুসি আছে না, ওগুলোই হচ্ছে গ্লুম, লোডিকিউল, পেলিয়া। ভাইয়া, সাইকাসের যৌন জননের মাইক্রোস্পোরের প্রসেসটা বুঝাই দেন। খাইছে, অনুগ্রহপূর্বক এই কাজ করবা না, দাগানো বইয়ে যতটুকু লাগবে ওটুকু বুঝলে দ্যাটস এনাফ প্লিজ। তোমার জন্য বাকিদের কনফিউজড করলে বাকিরা কিন্তু বিপদে পড়ে যাবে। আর একজন আছে একই প্রশ্ন করেই যাচ্ছে। ভাইয়া, শক্লপত্র কি? পড়াইছি না, ক্লাসের শুরুতেই বলেছি। ভাই এবার তো ভয় করতেছে আপনারা দেখে, কই দিয়ে আসলেন উড়ে বাচ্চা এডমিশনের ক্লাস, বুঝলাম না কিছু। পর্ণপত্র কি? ভাই, মাতৃঅক্ষ কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুলে মাতৃঅক্ষ থাকতে হয়। এটা একটা উদ্ভিদ, হ্যাঁ এটা উদ্ভিদের একটা শাখা বাইর হয়েছে। তোমরা আমাকে বলো তো, এখানে যদি একটা ফুল তৈরি হয়, তাহলে মায়ের সাথে কানেকশন থাকবে কিনা?
এই যে মায়ের শরীর থেকে একটা পার্ট তৈরি, এটা কিন্তু মায়ের পার্ট, হ্যাঁ, এই যে এরম লম্বা এই ফুলের মাঝখানে এসে এরম যুক্ত হয়, আলটিমেটলি এখান থেকে কিন্তু ফুলটা তৈরি হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি মায়ের পার্ট না ম্যাটারনাল পার্ট না? মা উদ্ভিদের পার্ট না এটা? এটা তো নতুন জিনিস, মাতৃ। যেরকম একটা অক্ষের মতো না, দণ্ডের মতো না, অক্ষ। সো দিস ইজ কল মাতৃ অক্ষ। একটা ফুল মাতৃ অক্ষের উপরে থাকে। মাতৃ অক্ষের কাজ কি? অনেকগুলো কারণ। সেটা হচ্ছে ফুল তৈরি করা, ফুলকে পুষ্টি দেওয়া, মানে এই শরীর থেকে এরকম পানি এনে দেয় সে, পুষ্টি এনে দেয় সে, যা যা দরকার লাগে আর কি। সো মাতৃ অক্ষ সজীব থাকলে এটা থাকে। তোমরা কি করো? তোমরা এই মাতৃ অক্ষটা ধরে টান দিয়ে ছিঁড়ে আনো না? জবা ফুলের নিচে একটা ডাটা আছে না, দ্যাট ইজ কল মাতৃ অক্ষ। রোমশ শল্কপত্র কি জিনিস? যে শল্কপত্রের রোম থাকে, তাই না? জি ভাই। ভাই তোমরা আরো কিছুদিন যাক, তখন তোমরা বুঝতে পারবা যে কোন প্রশ্নগুলো করতে হবে। তো আমি এটা তোমাদের দুর্বলতা হিসেবে দেখছি না, বরং এটা দেখতেছি যে তোমরা কেবল জার্নি শুরু করছো। ওকে, একটু সময় নাও, তো ধীরে ধীরে শিখতে পারবা। পুংস্ত্রবিলাস কি জিনিস? স্ত্রী স্ত্রবিলাস বলে পৃথিবীতে কিছু নাই, পুংস্ত্রবিলাসই শুধু আছে। আমি ক্লাসের মধ্যে বলছি, ভুলে গেছো, তারপরেও আমি একবার বলি। ওকে, ধরা যাক এটা শুক্রাণু। ওকে, দিজ আর সাইকাসের শুক্রাণু। এগুলো একটা জিনিসের মধ্যে থাকে, একটা পাতা, টিপ যেমন একটা পাতায় থাকে, এরকম একটা জিনিসের মধ্যে থাকে। আজকে তোমাদের ক্লাসে পড়াইছি, তোমরা ভুলে গেছো। সো ধরা যাক এটা শুক্রাণু, ধরা যাক এটা শুক্রাণু। এক গুচ্ছ থাকলে এটাকে সোরাস বলে। সোরাস মানে গুচ্ছ। ওকে, এইটা শুক্রাণু 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 এক জায়গায় আছে, দিস ইজ সোরাস। এখানেও আছে সোরাস, এদিকে আছে সোরাস, এদিকে সোরাস আছে, এদিকে সোরাস আছে। ভেরি গুড। এরা যে জিনিসটাতে থাকে এটার নাম কি বলতো? তাহলে এগুলো যদি শুক্রাণু হয়, পুং স্পোরোফিল। এগুলো হচ্ছে পুং স্পোর, আর এই জিনিসটার নাম হচ্ছে পাতা। ফিল মানে হচ্ছে পাতা। তাহলে এগুলো পুং স্পোর, আর এই জিনিসটার নাম পুং স্পোরোফিল। আজকে ক্লাসে বারবার পড়াইছি, এটা ক্লাস শুরুই করছি, আধা ঘন্টা সময় নিছি এখানে। আবার দেখো, এগুলা দিছি একটা জায়গায় গুচ্ছ করছি, সেগুলার জন্য আবার একটা পাতা দিছি। এবার এই পাতাগুলা করে কি, এইরকম একটা জিনিস তৈরি করে। এই পাতাটা ছোট করি, করে আমি এই যে এখানে বসাই দিলাম। এরকম আর একটা পাতা এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ঘুরে এসে কি হবে? এই পাশে উঠে যাবে না? নিচ দিয়ে যেটা আমি দিব সেটা পাশে ঘুরে এসে এই পাশে চলে যাবে। সো এই পুং স্পোরোফিলগুলা এরকম এটার মধ্যে গোছানো থাকে স্পাইরালি। এখন এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা কিন্তু দেখতে কিছুটা হচ্ছে কোন আইসক্রিমের মতো, কোন। এই জিনিসটার নামই স্ট্রোবিলাস। ওকে, স্ট্রোবিলাস মানে হচ্ছে কোন শেপ কিছু। তোমরা যারা অনেকে এখনো বোঝো নাই বলি, চশমা কিনতে গেলে দোকানের মধ্যে এরকম একটা লম্বা জিনিস থাকে না, অনেক চশমা থাকে। তাহলে তুমি আমাকে বলতো মিষ্টি কিনতে গেলে মিষ্টি কি ওইভাবে রাখে? তাহলে মিষ্টি কখনো ওই রকম জিনিস গঠন করে না, চশমাই গঠন করে। লাইক দ্যাট স্ত্রী স্পোরগুলো কিন্তু কখনো এরকম তৈরি করে না, শুধু পুং স্পোরগুলাই বা পুং স্পোরোফিলগুলো এরকম তৈরি করে। দিস ইজ কল কোন অর স্ট্রোবিলাস। এটা ছবি দেখাইছিলাম, তোমরা ভুলে গেছো। ওরা এখনো মনে পড়ার সময় পায়নি। এই যে দেখো, দেখাইতেছি তোমাদের, দেখো এই যে শুক্রাণু, শুক্রাণুগুলো এরকম একটা জিনিসের মধ্যে আছে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই জিনিসগুলো আবার দেখো যে এখানে গুছাই 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 রাখছে। এই জিনিসটার নামই হচ্ছে স্ট্রোবিলাস। সাইকাসের যৌন জনন দেখে হঠাৎ হারিয়ে গিয়েছিলাম। ভাইয়া, কেরিওপসিস মানে কি ফলত্বক আর বীজত্বক কাছাকাছি থাকা? একটা বিশাল দারুণ প্রশ্ন করছে। কারণ ওই যে ধান গাছের যে একবীজপত্রীর কথা বলা আছে, ওদের কিন্তু বৈশিষ্ট্যিক ফল কেরিওপসিস বলে একটা কথা আছে পোয়াসির ক্ষেত্রে।
তো ক্যারিওপসিস জিনিসটা আমি তোমাদের বলি, তোমরা কি কোনো ধান দেখছো? চালটা হচ্ছে বীজ, এই বীজটার উপরে ধানের খোসাটা থাকে, তাই না? হ্যাঁ ভাই। আমরা কি কখনো ধান গাছ থেকে ধান নিয়ে আসার পর হাত দিয়ে খোসা ছড়াই? না। এমনভাবে স্টিকারের মতো লেগে থাকে যে এই খোসাটা ছড়াইতে আমাদের মেশিনের সাহায্য নেওয়া লাগে। তাহলে ফলের গায়ের সাথে যদি কোনো ফলের বীজের গায়ের সাথে যদি ফলের ত্বকটা লাগানো অবস্থা থাকে, এই ধরনের ফলকে বলা হয় ক্যারিওপসিস। আরো সহজ করে বলি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ধান যদি একটা কোষ হয়, ধানের ভেতরে একটা নিউক্লিয়াস থাকবে, মানে একটা বীজ থাকবে। তাহলে এক বীজ যেগুলা, এদেরকে বলা ক্যারিওপসিস। যেমন গম একটা ক্যারিওপসিস, ধান একটা ক্যারিওপসিস। একজন জিজ্ঞেস করছে স্পোরাঞ্জিয়ামের বিষয়টা আরেকবার বলেন ভাই। এটা বেশ ভালো একটা প্রশ্ন করছে না? স্পোরগুলো যে জায়গায় থাকে সেই জায়গাটার নাম স্পোরাঞ্জিয়াম, তাই না? অনেকগুলো স্পোরাঞ্জিয়াম যে জায়গায় থাকে তার নাম সোরাস। আমার মনে হচ্ছে এটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা যখন পড়াবো তখন কিন্তু আমি স্পোরাঞ্জিয়াম পড়াবো। সো দয়া করে এখন এটা মাথা থেকে দূরে ফেলো। ক্লাসের আমরা শেষের দিকে চলে আসছি। এই অধ্যায়ের বৈজ্ঞানিক নাম কতটা গুরুত্বপূর্ণ? সামনে এসে বলো না একটা। এই অধ্যায়ের বৈজ্ঞানিক নাম কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে খুব একটা ইম্পর্টেন্ট না বৈজ্ঞানিক নাম। অ্যান্ড মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি বইয়ের কোনো জায়গা থেকেই বৈজ্ঞানিক নাম খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট কয়েকটা স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গাগুলোর দুই একটা বৈজ্ঞানিক নাম মাঝখানে আসছে, সো ওইগুলাই মেইনলি পড়া লাগে। তাছাড়া যেই জায়গায় অনেক বেশি বৈজ্ঞানিক নাম দেখবা অ্যাভয়েড করে যায় বেটার। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে বৈজ্ঞানিক নামের থেকে আরো একটা জরুরি জিনিস আছে, বুঝছো? ওই যে উদ্ভিদের বিস্তার সংরক্ষণ চ্যাপ্টারটা আছে শেষে, তো এই পরিবেশ বিস্তার সংরক্ষণ চ্যাপ্টারে জলজ উদ্ভিদের একটা ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, ওইটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? নিমজ্জিত জলজ উদ্ভিদ, তার নিমজ্জিত মূলাবদ্ধ জলজ উদ্ভিদ, এইরকম ক্লাসিফিকেশন আছে। তো এখান থেকে প্রশ্ন আসছিল যে কোনটি নিমজ্জিত জলজ উদ্ভিদ, তো বাংলাটা না দিয়ে বৈজ্ঞানিক নাম দিয়ে দিছে। তো ওই বৈজ্ঞানিক নাম পড়লা, কিন্তু পাতাঝাজির বৈজ্ঞানিক নাম কি জানলে লাভ নাই, বরং পাতাঝাজি কোন ধরনের জলজ উদ্ভিদ ওইটা জানা জরুরি, রাইট? তো এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এত বেশি বৈজ্ঞানিক নাম আছে। ভার্সিটিতে আমি কিন্তু বৈজ্ঞানিক নাম মুখস্থ করাই দিই একদিন, এই 3 দিন নেই এই চ্যাপ্টারটা, ওরা এই চ্যাপ্টারের সব বৈজ্ঞানিক নাম জানে। ভার্সিটিতে কোশ্চেন আসে, ভার্সিটিতে আসে, এই জন্য মেডিকেলে আসে না। আর আরেকটা কথা, আমার এক ফ্রেন্ড বলতো যে ও একটা চ্যাপ্টার পড়ে নাই। ও বলছে যে প্রত্যেক বছরই ওখান থেকে প্রশ্ন আসতো না, 2-1 বছর পর পর 1-2টা হয়তো বা একটা করে আসতো অ্যাক্সিডেন্টলি। কিন্তু চ্যাপ্টারটা এত বড়, ও বোটানির 12 নম্বর চ্যাপ্টার পড়েই নাই, ঢাকা মেডিকেল সায়েন্স পাইছে। তো কম্পিটিটিভ এক্সামে আসলে সব প্রশ্নের উত্তর করা কিংবা সব প্রশ্নের উত্তর পারাটা জরুরি না। কিছু কিছু প্রশ্ন থাকে এটা কেউ পারবে না। জি ভাই, আমি এটা বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগেই যে কম্পিটিটিভ এক্সামগুলোতে বেশি বেশি মানে মেইনলি মেডিকেল এক্সামের ক্ষেত্রে বলা যায় যে তুমি কতটুকু পড়বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটুকু বাদ দিবা এটা জানা। কারণ সব জায়গা থেকে কোশ্চেন আসে না, এমন অনেক কিছু আছে ওই জায়গা থেকে জীবনে কোনোদিন কোশ্চেন আসে না অ্যান্ড আসবেও না। ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে ধাঁচের কোশ্চেন হয় বা এমসিকিউ কোশ্চেন হয়, এই টাইপের কোনো কোশ্চেন ওই টপিক থেকে করা পসিবলই না আসলে, বুঝছো? তো ওই টপিকের কোশ্চেনগুলো যদি তোমরা অনেক গুরুত্ব দাও যে এই টপিক বুঝতেছি না আমি, আমার অনেক টাইম নিয়ে বোঝা লাগবে, তখন দেখা যাবে যে মাথা আসলে ওলট পালট হয়ে গেছে, যে বুঝতেছো না, মাথা গরম হয়ে গেছে, প্রেশার পড়তেছে, বাট আলটিমেটলি কোনো লাভ নাই। তো তুমি মানে সিম্পলি চিন্তা করো, একটা অনেক কঠিন টপিক তুমি বুঝতেছো না, ঠিক আছে, ওই জায়গা থেকে যদি সামহাও একটা কোশ্চেন আসেও, আমরা দেখছি বিগত 10 বছরে আসে নাই, অ্যান্ড পরবর্তীতেও আমরা কনফিডেন্স আসবে না, বাট ধরে নিলাম সামহাও আসে, তুমি পারলা না, বাট তুমি এটা শিওর থাকো যে তোমার যারা ফ্রেন্ড আছে যারা চান্স পাবে তারা কেউই ওই কোশ্চেন পারবে না, 2-1 লাকি গেস যারা করতে পারবে তারা বাদে। সো ওই টপিকের বিষয়ে মানে খুব বেশি টাইম দেওয়ার কোনো মানে হয় না, সেটা খুব ওয়াইজলি চুজ করা লাগবে যে কোন কোন টপিক তুমি পড়বা না, পড়া যাবে না। এইগুলোর কারণেই কিন্তু এত কষ্ট করে হচ্ছে বই দাগানো বই দেওয়া হয় তোমাদের পড়া সহজ করার জন্যই। এই বিষয়টা একটু খেয়াল রাখবা, গুরুত্বপূর্ণ ব্যাপার। একজন জিজ্ঞেস করছে অসম রেণু প্রসূ আর হচ্ছে অসম আকৃতির যৌনক্রম এক কিনা। এটা আমি কিন্তু আজকে অসম রেণু প্রসূ জিনিসটা বুঝিয়েছিলাম যে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা দেখতে অসম,
আলাদা আলাদা দেখতে, সাইজও আলাদা আলাদা, যে কারণে এটাকে বলে অসম রেণু। উদ্ভিদটাকে বলে যে সে জন্ম দেয় বা প্রসব করে অসম রেণু, ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের রেণু। এটা এক জিনিস। যৌনক্রম আর এক জিনিস, বুঝছো? যৌনক্রম সহজ করে আমি বলি, তোমরা বলো তো মানুষের জীবন চক্রে পুরোটাই কি ডিপ্লয়েড দশা না? হুম। কিন্তু সন্তান যখন তারা জন্ম দেওয়ার প্রসেসে যায় তখন শুক্রাণু উৎপন্ন, এটা কিন্তু হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড দশা। ডিম্বাণু উৎপন্ন, এটা কিন্তু হ্যাপ্লয়েড। কিন্তু কিছুদিনের মধ্যে আবার শুক্রাণু ডিম্বাণু মিলন হয়, আবার ডিপ্লয়েড দশা শুরু হয়ে যায় জাইগোট থেকে। জি ভাই। এই যে জন্ম থেকে শুরু করে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করার আগ পর্যন্ত পুরো সময়টাকে আমরা বলি স্পোরোফাইটিক দশা, ধরা যাক ডিপ্লয়েড দশা। যা শুক্রাণু ডিম্বাণু ওই কয়েকদিনের জন্য তৈরি করলো, ওই জায়গাটা নাম হলো হ্যাপ্লয়েড দশা। তো মানুষের জীবনে কি, মানুষ বড় হয়, বাচ্চা পয়দা করার জন্য ওই হ্যাপ্লয়েড দশা ক্রিয়েট করে, আবার ডিপ্লয়েড দশা ক্রিয়েট হয়, মানুষ বড় হয়, আবার দেখো জন্মের জন্য হ্যাপ্লয়েড দশা তৈরি করে। তো ক্রমে ক্রমে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আসতেছে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড যৌনক্রম। ওটা ডিফারেন্ট জিনিস। আর মাইক্রোস্পোর, মেগাস্পোর বা অসম রেণু, ওটা আলাদা জিনিস। ওকে, এখন বোটানি তো অনেক বড়, অনেকগুলো চ্যাপ্টার আছে, 24টা চ্যাপ্টার, পাশাপাশি অনেকগুলো ক্লাসও হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক চ্যাপ্টারে আসবে, সেই চ্যাপ্টারগুলোতে এগুলো আলোচনা হবে, তখন ক্লিয়ার হবে। একদিনে তো সব ক্লিয়ার করা পসিবল না। ভাইয়া ফ্লোরাল ফর্মুলা কি গুরুত্বপূর্ণ কিনা? তুমি তো কিছুক্ষণ আগেই বললা ফ্লোরাল ফর্মুলার কথা বললো, পুষ্প সংকেত না পুষ্প প্রতীক ইম্পর্টেন্ট কিনা? ইম্পর্টেন্ট, মানে পুষ্প সংকেত যেটা ওটা বোঝা লাগবে একটু, বাট পুষ্প প্রতীক তো আঁকানো লাগবে না, বাট পুষ্প প্রতীকের মাঝখানে যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলো সম্পর্কে জানা লাগবে। হ্যাঁ, এই ফুলে কি কি পার্ট আছে, কতগুলো করে আছে, এগুলো জানা জরুরি। বেটার অবশ্যই এগুলো যখন জানবে কনফিডেন্স বাড়বে, আচ্ছা আমি জানছি। হ্যাঁ, আর কনফিডেন্স কম্পিটিটিভ এক্সামে অনেক ম্যাটার করে। ভালো লেভারেজ দেয়। ইয়েস। শুষ্ক বিদারী এবং শুষ্ক অবিদারী ফল কোনগুলা? দেখো, ফল মাঝে মাঝে শুকায় যায়। যেমন আমি একদিন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের মধ্যাহ্ন অখণ্ড বইটা পড়তেছিলাম। মধ্যাহ্ন অখণ্ড বইয়ের মধ্যে গুলির শব্দ শোনা যাচ্ছে, বুঝছো? ব্রিটিশ আমলের কাহিনী আর কি, মানে দেশভাগের আগের কাহিনী। তো গুলির শব্দ শোনা যাচ্ছে গ্রামের মধ্যে। পরবর্তীতে জানা গেল ব্যাপারটা আসলে গুলির শব্দ না, এটা শিমুল ফলটা আছে না, ফলটা ফেটে গেছে, ওইটার শব্দ। তাহলে তোমরা আমাকে বলো তো, শিমুল ফলটা যখন শুকায় গেছে তখন ওটা ফেটে গেছে না? ফেটে যাওয়াকে বলা হয় বিদারণ। ফেটে গিয়ে ভেতর থেকে যেগুলো জিনিস তুলাগুলো ছড়িয়ে পড়াটাকে বলা হয় বিদারণ। তাহলে শুকায় গেলে বিদারিত হয়। দিস ইজ কল শুষ্ক বিদারী ফল। আর কিছু আছে শুকায় কিন্তু কখনো বিদারিত হয় না, মানে ফাটে না, এগুলো হচ্ছে শুষ্ক অবিদারী ফল। তাদের নাম জানা জরুরি না, কোনটা ফলের নাম কি, যেমন ড্রুপ কি, পেপো কি, হ্যাসপেরিডিয়াম কি, কেরিওপসিস কি, এগুলো জানা খুব জরুরি। সিলিকুয়া কি, বেরি কি, এগুলো আমি পড়িয়েছি। আরো ওখান থেকে আগ বাড়িয়ে আরো 5-7টা পড়ে নিবা, ঠিক আছে? ফলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা চাইলে 2-1টা আগায় দিতে পারি ওদের। কেরিওপসিস আমরা বললাম না, যাদের ভেতরে একটা ফল থাকে, ফলের উপর খোসাটা এমন ভাবে থাকে মেশিনে গিয়ে ছড়ানো হয়, দ্যাট ইজ কল্ড ধান গম কেরিওপসিস। সিলিকুয়ার কথা আজকে আমি গল্পের মাধ্যমে বলছি। মূল আইসে সিলি থিংস। ওকে, সরিষা, ওই যে সরিষার গল্প বললাম স্কুলে আমি যখন যাইতাম, ওই গল্প, দ্যাট ইজ সিলি। বেরির কথা বলছি, ক্যাডবেরি, মনে রাখবা এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বেরিটা। কলা টমেটো, পেঁপো পড়াইছি, সরশেষ বা সরস ফল দুইটার কথা বলছি, ড্রুপের কথা বলছি, হ্যাসপেরিডিয়াম। আচ্ছা, এইটার দেখো একটা জিনিস আছে এখানে, হ্যাঁ, কোয়া গঠন করে যারা, তারা হচ্ছে হ্যাসপেরিডিয়াম। এখন বারবার পড়লেই মনে থাকবে। কোয়া কারা গঠন করে তুমি তো জানো, কিন্তু এগুলোকে যে হ্যাসপেরিডিয়াম বলে এটা বারবার পড়েই মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, কোয়া গঠন করে, যেমন কমলার কি কোয়া হয় কিনা, আলাদা আলাদা পার্ট পার্ট হয় কিনা? বাতাবি লেবুর কোয়া হয়, আলাদা আলাদা কিন্তু পার্ট পার্ট হয়। এই জন্য এই ফলগুলো কিন্তু কাটার সময় কোয়া কিভাবে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু কাটতে হয়, খুলতে হয়। ওকে, তো যাই হোক না কেন, যারা কোয়া গঠন করে তাদেরকে বলে হ্যাসপেরিডিয়াম।
লিগিউমটা বলি, দুই একটা বলতে বলতে দেখবা যে শেষ হয়ে গেছে। লিগিউম, লিগিউম মানে হচ্ছে সেই সকল ফল, সেই সকল ফল যেগুলো হচ্ছে টুপিক বাই হ্যান্ড। ওই মুহিব ভাইয়ের মনে আছে, মুহিব ভাই এরকম করতেছে। লিগিউম মানে যে ফলগুলো তুমি গাছ থেকে ছেড়ো টেনে টেনে, সিম গাছ থেকে সিম টেনে ছেড়ো, মটর গাছ থেকে মটর টেনে ছেড়ো। লিগিউম শব্দের অর্থ হচ্ছে টেনে টেনে ছেঁড়া। ওকে, তাহলে সিম মটর, এটা একটু লিখে রাখো তোমার বইয়ের পাশে ওই জায়গায়। ক্যাপসুল, খাইছে, ক্যাপসুল মানে আবরণ, এই জিনিসটা শুধু মনে রাখবা। ওকে, এখন যে আবরণটা বহু কপাটে ভাঙে। আচ্ছা তোমরা একটা এর কথা ভাবো তো, ঢেঁড়সের কথা ভাবো তো। ঢেঁড়স বলো তো, ঢেঁড়স যদি আমরা প্রস্থচ্ছেদ করি 4 কোণা না 5 কোণা? 5 কোণার মতো আসে। ঢেঁড়স 5টা না? হ্যাঁ তাহলে তুমি আমাকে বলো তো, ঢেঁড়সটা যদি শুকাই গেলে ফেটে যায়, তাহলে 5টা কপাট হবে না? হ্যাঁ। তাহলে এইটাই বলছে, দেখো বহু কপাটে ফেটে যায়। এরপরের ব্যাপারটা দেখো, বলছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। প্রশ্ন হলো উপর থেকে নিচ আমরা কেমনে বুঝবো? একটা গাছের ফুলটা যখন, ফল যদি এরকম হয়, এটা আম, এটা আম, এটা ভিন্ন প্রজাতির আম, এটা গাছের সাথে ঝুলে আছে। হ্যাঁ, ধরো থেকে আমটার ক্ষেত্রে আমের শীর্ষ কোনটা, কাছের দিক কোনটা? দেখো এইটা কিন্তু আমের উপরের দিক, গ্র্যাভিটির কারণে হয়তো ঝুলে আছে, বাট আমরা যদি সোজা পাশে থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু শীর্ষ থাকতো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমের নিচের দিক। আচ্ছা, তাহলে দেখো উপর থেকে নিচের দিকে, তাহলে ফাটবে কোন দিকে? এই দিক থেকে ফাটলটা শুরু হবে, তারপর এই দিকে যাবে। এই যে দেখো এখানে দেওয়া আছে, কোথায় গেল? ক্যাপসিউলের একটা ছবি এখানে দিয়েছে, নাকি উল্টা? না না, ঠিকই আছে। এই যে দেখো এই ছবিটাই শুধু দেখো, যে লিগিউমের কথা বলছে। এই যে বোটার দিকটা, বোটার দিকটা নিচের দিক না, এই দিকটা উপরের দিক না, এদিক থেকে ফাটছে না, এদিক থেকে ফাটছে না। তো লিগিউমের ক্ষেত্রে 2টা কপাট, সিমের তো 2টা কপাট ফেটে যায়, আর ক্যাপসুলের ক্ষেত্রে বহু কপাট, 1টা 2টা 3টা 4টা 5টা ফেটে যায়, উপর থেকে নিচের দিকে ফাটে। এইগুলাই বলছে, এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে আইসাও যায়, কি আর করার থাকে? যে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয়, কোনটি? ওদিকে দিতে পারে, বা এদেরকে কি বলে, এদিকেও দিতে পারে। ফল খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, বুঝছো? ইভেন প্লাসেন্টেশন, অমরা বিন্যাস থেকে ইম্পর্টেন্ট এটা। ওকে, আচ্ছা শেষ, উপরেগুলো একটু চিন্তা ভাবনা করে পড়বা। গর্ভাশয়টাই সবসময় ফল ফল তৈরি করে, এই জন্য গর্ভাশয় থেকে যে ফল আসে তাদেরকে আমরা প্রকৃত ফল বলি। গর্ভাশয় থেকেই ফল আসে। গর্ভাশয় ছাড়া অন্য অংশ থেকে যদি কখনো ফল আসে, দ্যাট ইজ কল্ড অপ্রকৃত ফল। যেমন আপেলের ক্ষেত্রে তোমরা একটু চিন্তা করো, আপেলের গর্ভাশয় কিন্তু ফল তৈরি করে না। তোমরা আপেলের নিচের দিকে যে ছিদ্রটা আছে গিয়ে দেখো, গর্ভাশয়টা ওখানে থাকে, শুকায় যায়, ওটা টান দিয়ে আমরা ছিঁড়ে ফেলি। বুঝতে পারছো? এটা মাতৃ অক্ষের, এটা ফুল, মাতৃ অক্ষ থেকে আপেল তৈরি হয়। তো যাই হোক না কেন, এই দুইটা আমি সবগুলো বলে ফেলছি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই 3টা একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করা। সব বলে ফেলছি, সব বললে মনে থাকবে না। আর কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া টেট্রামেরাস যেমন গুণিতক, তাহলে পেন্টামেরাসও কি একই রকম নাকি ভিন্ন? এটা খুব কঠিন প্রশ্ন। আমার মনে হচ্ছে যে ওরা খুব সিরিয়াস, বেশি সিরিয়াস। টেট্রা মানে 4 বা 4-এর গুণিতক, পেন্টামেরাস মানে 5 বা 5-এর গুণিতক। ইউজুয়ালি একবীজপত্রীগুলা 3 বা 3-এর গুণিতক হয়, ট্রাইমেরাস। পেন্টামেরাস হচ্ছে দ্বিবীজপত্রীগুলা। তারপর একটা কথা আছে, কোথায় জানি আমি দেখছি, দেখাই। এই যে দ্বিবীজপত্রীগুলো শুধুমাত্র যে পেন্টামেরাস তা না, এরা টেট্রামেরাস হয়। 3 হলেই একবীজপত্রী, 4-5 হলে দ্বিবীজপত্রী। আচ্ছা, আমার মনে হয়েছে এর থেকে আর বেশি পড়ানোর কিছু নেই। তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছো না, এগুলোতে টাইম ওয়েস্ট করারও দরকার নেই। দাগানো বইটা বের করবা। যারা প্রথম দিকে পড়া শুরু করতে বুঝতে অসুবিধা হবে, দাগানো বইয়ে দেখবা কোন কোন জায়গাগুলো আমরা বেশি দাগিয়েছি, ওগুলো পড়বা। দাগানো মানে হচ্ছে এগুলো পড়তেই হবে, এগুলো মাপ নাই। দাগানোর বাইরে যেগুলো দাগানো নয় ওগুলো পড়তে হবে,
ওগুলো থেকে হয়তো বা প্রশ্ন কম আসে, কিন্তু প্রশ্ন আসবে না এমন না। তাহলে দাগানো বইটার এখন একটু হেল্প নাও। দাগানো বইটা কোথায় পাবা? আমি আজকে যে ক্লাসটা নিছি ওই ক্লাসের ক্যাপশনে যাবা, গিয়ে তোমরা ক্লাসের লেকচার স্লাইডটা ডাউনলোড দিবা। সেই লেকচার স্লাইডের শেষ স্লাইডে লিঙ্কগুলো দেওয়া আছে, বুঝছো? ক্লিক করলে সবগুলো তোমরা ডাউনলোড দিয়ে নিতে পারবা। সো যাই হোক, সবাইকে ধন্যবাদ। প্রচুর কষ্ট হবে এই যে আজকে সারা রাত, কালকে দিনে পড়ে কিন্তু পরের ক্লাস আছে, পরের ক্লাসের আবার শুরু করতে হবে। কোনো কারণে যদি আজকে এটা মিস করো ভাই, তাহলে এই ক্লাস আর কিন্তু কখনো তুলতে পারবে না, মাথায় রাখো। আবার প্রিপারেশন এমন না যে 100% প্রিপারেশন হইতে হবে, এডমিশনে কখনো 100% প্রিপারেশন হয় না, তাই না? জি ভাই। সব সময় প্রিপারেশন যেমনই হোক সবসময় প্রিপারেশন নিবা, কভার করবা। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের রাফি ভাই এদিকে আসেন। নেক্সট ক্লাসে আমাদের রাফি ভাই ক্লাস নেবে, তোমাদের যত ত্রুটি যত প্রশ্ন সবগুলোর উত্তর দেবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।